কে এই মেয়ে? কেন আমার ছেলের ফোন ধরে আছে? সাজ নরম হেসে তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না। সেই মিটি মিটি হাসিটাই মৌসুমী বেগমকে আরো অস্বস্তিতে ফেলল। হঠাৎ মৌসুমী বেগমের পাশে বসে থাকা অর্ণব বলে উঠল। এই অর্ণব, তুই কার কাছে ফোন দিয়েছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে বলল। আমি তো ভাইয়ার কাছেই ফোন দিয়েছি। মৌসুমী বেগম রাগ সামলাতে না পেরে ঝট করে বললেন। তাহলে বিদেশি মেয়েটাকে আরশানের ফোন কোথায় পেল? অর্ণব ফোনটা নিজের হাতে নিল, পর্দার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। ওপাশে মিটি মিটি হেসে থাকা সাজকে দেখে কৌতুক মাখা কণ্ঠে বলে উঠল। দেখেছো মা, ভাইয়া নিশ্চয় কোনো মেয়ে পেয়ে গেছে, আমাদের ভুলে গেছে। ভাইয়া আমাদের ভুলে গেছে মা। অর্ণবের কথা শুনে মৌসুমী বেগম রাগে ফুঁসে উঠলেন। এক ঝটকায় অর্ণবের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। কপালে ভাঁজ নিয়ে কঠিন কণ্ঠে বললেন। আমার ছেলে মোটেও এমন না। তারপর ফোনের ওপাশে সাজের দিকে সরাসরি তাকালেন তিনি। গলায় কড়া সুর এনে বললেন। এই মেয়ে, তুমি কে? আমার ছেলের ফোন ধরেছো কেন? কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। ঠোঁটের কোণে আবার সেই স্নিগ্ধ হাসি ফুটে উঠল। চোখে জমে থাকা অশ্রুর ঝিলিক স্পষ্ট হয়ে উঠল স্ক্রিনে। সাজ বলল। এই নে, এই নে, এই নে করছো কেন ফুপি? আমি সাজ। মৌসুমী বেগম হঠাৎ চুপ হয়ে গেলেন। তাকিয়ে রইলেন অনেকক্ষণ। ভাবতেই পারছেন না এটা যে সেই ছোট্ট সাজ। চোখে ঝিলমিল জল জমে উঠল, ঠোঁট কাঁপছিল, কণ্ঠ ভাঙা হয়ে এলো। সাজ, হ্যাঁ ফুপি। কত বড় হয়ে গেছিস রে, আমাদের মনে আছে তোর? সাজের গলার স্বর নরম হয়ে গেল, চোখে অশ্রু জমে উঠল। ভুলে যাইনি ফুপি, তোমাদের অনেক মনে পড়ছে। মৌসুমী বেগম আঙুল দিয়ে চোখের কোণ মুছে নিলেন। তিনি অস্থির গলায় বললেন। তুই হঠাৎ কোথায় হারিয়ে গেলিলে? কই কোনো খবর পাইনি। যাক, তুই ঠিক আছিস, এটাই সবচেয়ে বড় কথা। সাজ কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখও ভিজে উঠল। তখনই অর্ণব ফোনটা মায়ের হাত থেকে নিয়ে উকিয়ে দিয়ে সামনে এলো। কিরে, আমাকে ভুলে গেছিস নাকি? সাজ হালকা হেসে মাথা নেড়ে বলল। একদম না, ভুলে যাওয়া এত সহজ অর্ণব ভাইয়া। অর্ণব খুশিতে হেসে উঠল। তুই দেখি বড় হয়ে গেছিস, আগের মতো আর ছোট্ট দুষ্টু মেয়ে নেই। সাজ এখন বড় হয়ে গেছে, নট আ লিটল গার্ল। সাজের কথায় মৌসুমী বেগম আর অর্ণব দুজনেই হেসে উঠলেন। বিকেলের মিষ্টি রোদ জানালার কাচ ভেদ করে ঘরে ঢুকছে। হালকা সবুজ আভা পড়েছে। মেহুদের বাসার সবসময় প্রাণবন্ত থাকে, তবে আজ একটু আলাদা, কারণ নিকো অসুস্থ জ্বরে কাবু হয়ে বিছানায় শুয়ে আছে। সবাই আজর খোঁজ খবর নিতে এসেছে। নিকো বিছানায় শুয়ে আছে, কপালে হালকা ভাঁজ। বিছানার পাশে চেয়ার টেনে বসেছে মিরাব আর সাজ। দুজনেই নিকোর পাশে বসে ওর হাত ধরে আছে। সাজ নরম গলায় জিজ্ঞেস করে। কেমন লাগছে এখন নিকো? নিকো ঠোঁট বাঁকায়, মুখটা বিরক্তিতে লালচে হয়ে আছে। কিছু ভালো লাগছে না। সবাই কেন আমার রুমে ভর্তি করেছে বুঝি না। আমার তো বিশ্রাম দরকার। পাশের সোফায় বসে আছে আরশান, জাইরান আর নির্ভান। নির্ভান একটু নড়ে চড়ে বসে, মুখে হাসি ফুটিয়ে এগিয়ে আসে নিকোর দিকে, হাতটা বাড়িয়ে কপাল ছুতে যায়। জ্বর কি কমেছে? নিকো চোখ কুঁচকে তাকালো, কপালে ভাঁজ ফেলল। রাবিশ, তুই এসেছিস কেন? বলেছিলাম তোকে আর না আসতে, তা আসলি কেন? নির্ভান থতমত খেয়ে যায় না, স্বাভাবিক ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলে। আমাকে দেখলেই এমন করিস কেন? জিগরি দোস্ত না হয়ে 1 নম্বর শত্রু হয়ে যাচ্ছিস। নিকো চোখ ঘুরিয়ে নেয়, বিছানায় কম্বল টেনে নেয় মুখের ওপর। তুই থাকলে আমার জ্বর আরো বাড়বে। সাজ তখন হেসে বলে। আসলে ব্যাপারটা অন্যরকম। নিকো মেহুলকে খুব ভালোবাসে, তাই আশেপাশে অন্য কেউ থাকলে সেটা পছন্দ করে না। ও মনে করে মেহুল অন্য কারোর সাথে থাকলে তখন ওকে কম ভালোবাসবে। আগে আমার সাথেও এমন করতো। আমি মেহুলের পাশে থাকলে নিকো এসে মাঝখানে দাঁড়িয়ে যেত, আমাকে দূরে সরিয়ে দিত, কিন্তু এখন আর করে না। মীরাবও মুচকি হেসে মাথা নাড়ল। হ্যাঁ, কয়েকদিন যাক। নিকো, আপনার সাথেও আর ঝগড়া করব না। এখনো বাচ্চা ছেলে,
তাই এসব করছে। সাজ হাসতে হাসতে নিকোর মাথায় হাত বুলিয়ে দিল। দেখলি নিকো, সবাই তোকে কত ভালোবাসে। ঝগড়া করে লাভ নেই, শুধু রাগ বাড়ছে। তখন হাতে এক ট্রে ভর্তি নাস্তা নিয়ে ভেতরে ঢুকলো মেহুল। ট্রে ওপর ধোয়া ওঠা স্যুপ, টোস্টার ফল সাজানো আছে। মেহুলের ঠোঁটে নরম হাসি লেগে আছে। কি হলো, এখানে পার্লামেন্ট বসেছি নাকি? সবাই হেসে ফেলল। জাইরান বলল, আমরা তো শুধু প্রেস কনফারেন্স নিচ্ছি। কেমন আছে আমাদের ছোট্ট প্রেসিডেন্ট? নিকো মুখ ভার করে বসেছিল, কিন্তু মেহুলকে দেখে চোখ চকচক করে উঠল। আপু, ওদের বলো না আসতে, এরা সবাই আমাকে বিরক্ত করছে। মেহুল ট্রে বিছানার পাশে রাখলো, তারপর নিকোর কপালে হাত রাখলো। জ্বর কিছুটা কমেছে, কিন্তু এখনো পুরোপুরি যায়নি। ঠিকঠাক খেতে হবে। মেহুল এগিয়ে এসে স্যুপটা হাতে নিয়ে চামচে তুলে ধরল। 1 চামচ খেয়ে দেখ, ভালো লাগবে। সকাল থেকে তো কিছুই খেলি না। নিকো মুখ ফিরিয়ে নিল। না, আমি খাবো না। সাজ কাছে এগিয়ে গিয়ে নরম গলায় বলল। খাবে না? আচ্ছা তাহলে আমি খাই। সাজ চামচটা নিজের মুখে কাছে নিয়ে গেল। নিকো তৎক্ষণাৎ সোজা হয়ে বসে উঠল। না না, এটা আমার, তুমি খেয়ে নাও, আমি খাবো। সবাই যখন নিকোকে নিয়ে হাসি ঠাট্টা আর খুনসুটি করছে, তখন নির্বাণ অনেকক্ষণ ধরে চুপচাপ মেহুলের দিকে তাকিয়েছিল। মেয়েটা একবারও ওর দিকে চোখ তুলল না। মেহুল ব্যস্ত নিকোকে স্যুপ খাওয়াতে, তার মাথায় হাত বুলিয়ে আদর করতে। কখনো আবার সাজকে কিছু বলে হাসছে, কখনো আবার সাজকে কিছু বলে হাসছে, কখনো মীরাবকে সাহায্য করতে রাখছে। অমন উদাসীনতা দেখে নির্বাণের ভেতরে শূন্যতা জমে উঠল। সবকিছু জীবনে পাওয়া যায় না, সবকিছু চাইলে হাতে মেলে না। মেহুল ওর সাথে কথা বলছে না, ওর দিকে তাকাচ্ছে না। নির্বাণ জানে জোর করে কিছু পাওয়া যায় না। ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না, হয় আসে না হয় আসে না। যদি জোর করে কিছু পাওয়ার চেষ্টা করে তাহলে সেটা কেবল একতরফা হয়ে যাবে। সে তো মেহুলকে বন্দি করতে চায় না, তার স্বাধীনতা কেড়ে নিতে চায় না। নির্বাণ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মনে মনে বলল, খুশি থেকো মেহুল, আমার প্রাপ্য না হলেও তুমি সুখী হলেই আমি তৃপ্ত। সবাই বেশিক্ষণ আর দেরি করেনি। হাসি ঠাট্টা গল্প গুজব শেষে সকলে বেরিয়ে পড়ল। শহরের রাস্তাগুলো অল্প আলোয় ভরেছে। মীরাব আর জাইরান হাত নেড়ে বিদায় জানিয়ে অন্য গাড়িতে উঠে পড়ল। অন্যদিকে সাজ, আরশান আর নির্বাণ উঠল দ্বিতীয় গাড়িতে। গাড়ির চাবি হাতে নিয়ে নির্বাণ সামনের সিটে বসে স্টিয়ারিং ধরল। গাড়ির হেডলাইট জ্বলে উঠতেই অন্ধকার রাস্তায় আলো কেটে গেল। পেছনের সিটে পাশাপাশি বসেছে সাজ আর আরশান। বাইরে আকাশে ধীরে ধীরে রাত নামছে। অল্প বাতাসে গাছের ছায়া ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো সাজের বাড়ির সামনে। আরশান মুচকি হাসল, ঠোঁটে আঙুল ছুঁয়ে এক ফ্লাইং কিস ছুড়ে দিল। সাজ লজ্জায় একটু হেসে মাথা নিচু করে দ্রুত ভেতরে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আরশান চোখ সরালো না। যতক্ষণ না সাজ ভেতরে ঢুকে যায় ততক্ষণ দৃষ্টি আটকে রইল। তখনই আরশানের খেয়াল হলো নির্বাণ রিভারভিউ মিররে তাকিয়ে সব দেখছে। আরশান ভ্রু কুচকে বলল, এভাবে তাকাস না রে, নজর লাগিয়ে দিবি তো। নির্বাণ সঙ্গে সঙ্গে হেসে ফেলল। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, শালা ওদেরই জিন্দেগি, আর তোর? আমার শুধু গাড়ি চালানোর জন্যই আছে মনে হয়। চিন্তা করিস না, আন্টিকে বলবো তোর জন্য বউ খুঁজতে। সাত চোখ বন্ধ করে বড় বড় করে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। চোখের সামনে ফাঁকা ডকুমেন্ট, অথচ ঘড়ির কাঁটা নির্দয় গতিতে চড়ছে। কালকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন, অথচ সে এখনো এক লাইনও লিখতে পারেনি। মাথার মধ্যে এক গাদা অজুহাত ঘুরছে। এমন সময় ভিডিও কল আসে আরশানের। ফোনটা রিসিভ করতেই দেখা গেল আরশানের মুখ। আরশান ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল, তো এমন করে রেখেছিস কেন? কালকে অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট, আমি এখনো শুরু করিনি। সাজ হেসে আবার ফোনটা একটু কাছে টেনে আনলো। আচ্ছা একটা কাজ করুন, আমার অর্ধেক অ্যাসাইনমেন্ট আপনি করে দিন প্লিজ। কি এখনো পড়ার ফাঁকিবাজি শুরু করলি? আগে তো পড়তে বসলেই তোর হঠাৎ হাত ব্যথা, মাথা ব্যথা, মুখ ব্যথা পর্যন্ত শুরু হয়ে যেত। একদম মাস্টার ফাঁকিবাজ। সাজ সঙ্গে সঙ্গে বলল, মোটেও না, আমি কখনো এমনটা করিনি। আমাকে মিথ্যুক বানিয়ে ফেললি, এই জন্যই তো সব কিছু রেকর্ড করে রাখা উচিত ছিল তখনকার কাণ্ডগুলো।
প্রমাণ থাকলে আজকে মুখে মুখে পাল্টা দিতে পারতিস না। সাজ ঠোঁট কামড়ে লজ্জা লুকাতে ল্যাপটপের কিবোর্ডে মন দিল। তড়িঘড়ি টাইপ করতে শুরু করলো। আশা চুপ করে তাকিয়ে রইল স্নিগ্ধ মুখটার দিকে। চোখের দৃষ্টি আটকে গেছে তার মসৃণ কপালে। নরম ভ্রু রেখায় আর ঠোঁটের কোণের মায়াবী বাঁকে প্রতিটি নিঃশ্বাসের সাথে আরও কাছে টেনে নিচ্ছে তাকে। অথচ দূরত্বে লুকিয়ে রাখা টানও আছে। চোখের গভীরে যে শ্বাস, শব্দ, স্বপ্নীলতা, তাতে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আশান বুঝতে পারল এটা তার অস্থিরতার প্রতিছবি, তার আকাঙ্ক্ষার উত্তর, আর এক অদম্য টান যেটা তাকে থামাতে দেয় না। সাজ অস্থির হয়ে গেল। কি হলো, এতক্ষণ ধরে তাকিয়ে আছেন কেন? আরশানের ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, তোর এই সিরিয়াস হওয়ার ভানটা দেখতে ভালো লাগে। মনে হয় কোনো বড় প্রফেসর হবি এখনই, অথচ 5 মিনিট পরেই বলবি কিছুই বুঝতে পারছি না। সাজ ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে একদমই সিরিয়াসলি নেন না। নিলাম তো, তোর এই হাসি অস্থিরতা সবই সিরিয়াসলি নেই আমি। ঠিক এমন করলে আমি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবো না। আছে, কর, আমি শুধু তাকিয়ে থাকবো। সাজ ভ্রু তুলে বলল, এমনি তাকিয়ে থাকবেন কেন? কারণ এভাবেই সবচেয়ে ভালো লাগে তোকে দেখতে। সাজের গা লাল হয়ে উঠল। সে চোখ ফিরিয়ে ল্যাপটপের দিকে তাকালো, যেন খুব মন দিয়ে কাজ করছে। অথচ ভেতরে ভেতরে তার মনে হচ্ছে অ্যাসাইনমেন্টের থেকেও বেশি জটিল হয়ে উঠেছে আরশানের কথাগুলো। বহুদিন পর ঠিক সময়ে ভার্সিটিতে এসেছে। সকাল থেকেই সাজের মনটা বেশ ফুরফুরে। সকালের ক্লাসগুলো ঠিকঠাক করেছে, আর সবচেয়ে বড় কথা অ্যাসাইনমেন্টও জমা দিয়েছে। এজন্যই সাজের মুখে একরাশ তৃপ্তির হাসি। ক্লাস শেষে মেহুলকে নিয়ে গেটের দিকে বের হলো। হালকা রোদ পড়ছে চারপাশে। তখনই হঠাৎ করেই সাজ আর মেহুলের সামনে দাঁড়িয়ে গেল কয়েকজন অপরিচিত লোক। তাদের পরনে সাদা কালো শার্ট প্যান্ট, গম্ভীর চেহারা আর আচরণে কেমন বডিগার্ডদের মতো একটা ভাব। একজন সামনে এসে বলল, আপনার নাম কি, এলিশা? সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ বড় বড় করে মেহুলের দিকে তাকালো, তারপর লোকটার দিকে ফিরে উত্তর দিল। জি। লোকটা ভদ্র ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আরশান স্যার আমাদের পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। সাজ চমকে উঠল। সকালে বা গত রাতে তো ও কিছুই বলেনি, তাহলে হঠাৎ করে লোক পাঠালো কেন? কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেনি। মেহুল হেসে কনুই দিয়ে সাজকে খোঁচা মেরে বলল, দেখ, তোর জন্য ভিআইপি গাড়ি পাঠিয়েছে। সাজ হেসে চোখ পাকালো, তবে মনে মনে আনন্দও লুকাতে পারল না। এত আয়োজন নিশ্চয়ই কোনো বিশেষ কিছুর জন্য। লোকগুলো আবার বলল, চলুন, গাড়ি রেডি আছে। সাজ হালকা মাথা নেড়ে সম্মতি দিল। মেহুলের দিকে তাকিয়ে বলল, আমি যাই তাহলে, পরে ফোনে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা বড় কালো ঝকঝকে গাড়িটার দিকে এগোলো সাজ। গাড়ির কাজ কালো, গাঢ় কালো হওয়ার ভেতরটা বোঝা যাচ্ছিল না। গাড়ির সামনে আরেকজন দাঁড়িয়ে দরজা খুলে দিল ভদ্রভাবে। সাজ ধীরে ধীরে গাড়িতে উঠে গাড়ি ধীরে ধীরে গেট ছেড়ে সামনে এগোতে লাগলো। বিকেল গড়িয়ে রাত নেমেছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আশেপাশের রাস্তাগুলো ফাঁকা লাগছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে, কিন্তু সাজের খোঁজ নেই। একটু আগে সোফি ফোন দিয়েছে জাইরানের কাছে। সাজ এখনো বাড়ি ফেরেনি। জাইরান একটু আগে মেহুলকেও ফোন দিয়েছে। তড়িঘড়ি করে সে আরশানকে ফোন করলো। ফোন ধরতেই জাইরান তড়িঘড়ি করে বলল, সাজ কি তোর কাছে? আরশান অবাক গলায় বলল, না, কেন? আন্টি ফোন দিয়েছে। সাজ এখনো বাড়িতে যায়নি, ফোনও বন্ধ দেখাচ্ছে। আরশানের চোখের ভ্রু কুঁচকে গেল। আজকে তো সাজ আমার কাছে আসামি। একটু আগে মেহুল যে বলল তুই নাকি গাড়ি পাঠিয়েছিলি ভার্সিটিতে ওকে আনতে। কি বলছিস? আশ্চর্য, আমি গাড়ি পাঠাবো কেন? আমি তো কাউকে পাঠাইনি। জাইরান কপালে হাত বুলিয়ে থমকে গিয়ে বলল, তাহলে গেল কোথায়? যদি তুই গাড়ি না পাঠাস তাহলে সাজ কার গাড়িতে উঠলো? আরশানের মাথায় চিন্তার ঝড় বইছে। একটার পর একটা প্রশ্ন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সাজ কার গাড়িতে উঠল? কোথায় যেতে পারে? নাকি কেউ ইচ্ছে করে তাকে নিয়ে গেছে? চোখের সামনে ভেসে উঠছে সাজের হাসি মাখা মুখ।
চিন্তা করতে গিয়ে বুকটা কেঁপে উঠল। যদি কোনো বিপদ ঘটে থাকে। আর দেরি করলো না, গাড়ির চাবি তুলে নিয়ে বেরিয়ে পড়ল। রাতের নিস্তব্ধ রাস্তায় তার গাড়ির ইঞ্জিনের শব্দ আরও কর্কশ লাগছিল। স্টিয়ারিং আঁকড়ে ধরে ভেতরে যে অস্থিরতা জমে উঠছে ঢেউয়ের মতো। অন্ধকার আধো আলো, দেয়ালের রঙও ধূসর দেখাচ্ছে। সাজ বসে আছে, মুখ ভরা বিরক্তি আর চোখে রাগ। একটু আগেই ওর জ্ঞান ফিরেছে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। চারপাশে ঘড়ির কাঁটার টিক টিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তার সামনে এরিক নির্লজ্জ ভঙ্গিতে বসে আছে, এক ফোঁটা অনুশোচনা নেই চোখে মুখে, ঠোঁটে বাঁকা হাসি। ওর ব্যাগটাও এরিক তার কাছে থেকে নিয়ে রেখেছে। নির্লজ্জ হাসিটা দেখে সাজের গা ঘিন ঘিন করে উঠল। আমাকে এখানে এনেছিস কেন? এরিকের হাসিটা আরো চড়া হলো। সে ধীরে ধীরে সাজের দিকে এগিয়ে গেল, পাশে রাখা চেয়ারে বসে বলল, তোর লাভারকে জ্বালানোর জন্য। শালার তেজ বেশি না? এরিক দাঁতে দাঁত চেপে বলল, আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে। এত সহজে কি তোকে ছাড়তে পারি না। কি করবি? কিছু করার ক্ষমতা কি তোর আছে? এরিকের ঠোঁটের কোণের হাসিটা আরো চওড়া হলো। ক্ষমতা? তুই শুধু থাক। কতটুকু ক্ষমতা আমার! আজ থেকে তোর লাভারকে আমি প্রত্যেকটা মুহূর্তে জ্বালাবো। এরিক তার কথা থামিয়ে একটু হাসল। আর তুই কিছুই করতে পারবি না, কারণ তুই এখন আমার হাতের পুতুল, আমার জিম্মি। তোর চোখের সামনেই তার পতন হবে, আর তুই শুধু অসহায় ভাবে দেখবি। তুই দেখতে পারবি তোর ভালোবাসার মানুষটা কিভাবে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। সাজ দাঁত চেপে নিজের ভয়কে আড়াল করে রাখল। এরিকের চোখে যে পাগড়ামি ভর করেছে সেটাও বুঝতে পারছে, কিন্তু তবুও পিছু হটার মেয়ে নয় সাজ। ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো। সাজ এগিয়ে গিয়ে হঠাৎই জোরে হাত তুলে এরিকের গালে সপাটে একটা চর বসিয়ে দিল। এরিকের চোখ মুহূর্তেই লাল হয়ে গেল, রাগে তার বুক ধুকপুক করছে। সে সাজের দিকে ঝাঁপিয়ে পড়ে সজোরে ধাক্কা দিল। অপ্রস্তুত সাজ পেছনে হোঁচট খেল, তার হাত টেবিলের ধার ঘেঁষে গিয়ে লেগে গেল। এরিক দাঁত চেপে বলল, তোর এত সাহস! এরিক এগিয়ে আসে সাজের দিকে। সাজ এবার দুই হাত দিয়ে এরিকের চুল মুঠো করে টেনে ধরল। এরিক ব্যথায় কুকড়ে উঠল, চোখ ছোট হয়ে এলো যন্ত্রণায়। চেষ্টা করছিল সাজকে ছাড়াতে, কিন্তু সাজ এমনভাবে টেনে ধরেছে এরিক দাঁত কড়মড় করে প্রচণ্ড রাগে সাজকে আবার ধাক্কা দিল। এবার সাজ আরও জোরে পড়ে গেল মেঝেতে। রাগে এরিকের চোখে তখন আর কোনো হুঁশ নেই, তার ভেতরের উন্মাদনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, ঘাড়ির শিরা ফুলে উঠেছে। হঠাৎই তার চোখে পড়ল পাশে রাখা ভারী ফুলদানিটা। এক মুহূর্তের জন্য ভেবে দেখল না, হাত বাড়িয়ে সেটা তুলে নিল। সাজ যখন মেঝেতে পড়ে উঠে দাঁড়াতে চাইছিল, ঠিক সেই সময় এরিক ফুলদানিটা সজোরে তার মাথায় আঘাত করল। সাজের মুখ থেকে তীব্র চিৎকার বেরিয়ে এলো। মুহূর্তেই তার কপাল ফেটে রক্ত ঝরে পড়ল গাল বেয়ে, চোখে ঝাপসা হয়ে এলো। ফুলদানির আঘাতে ভেঙে যাওয়া টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, রক্তের ফোঁটা গড়িয়ে পড়ল সাদা টাইলসের ওপর। সাজ মেঝেতে হেরে পড়ে, তারপরে জ্ঞান হারায়। ফুলদানির আঘাতে সাজ মেঝেতে লুটিয়ে পড়তে চারোদিকে স্তব্ধতা নেমে এলো। সাদা টাইলসের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে লালচে রক্ত, ফোঁটা ফোঁটা হয়ে তা ছড়িয়ে যাচ্ছে। এরিক কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে স্থির দাঁড়িয়ে থাকলো, তার হাতে এখনো ফুলদানির ভার। চোখ দুটো লাল হয়ে আছে রাগে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই রাগের জায়গা দখল করো আতঙ্ক। সে তাকালো মেঝেতে পড়ে থাকে সাজের দিকে। মেয়েটার নিস্তেজ শরীর, রক্তমাখা কপাল দেখে হঠাৎই তার বুকটা ধক করে উঠল। ফুলদানিটা হাত থেকে ফেলে দিল, কর্কশ শব্দে সেটা মেঝেতে গড়িয়ে পড়ল। দুপা পিছিয়ে গেল সে। কয়েক মুহূর্ত আগেও রাগে তার মাথায় আগুন জ্বলছিল, কিন্তু এখন সেই রাগের জায়গায় এসেছে শীতল ভয়ের ছায়া। আতঙ্কে সে হাত দুটো কাঁপতে কাঁপতে নিজের শার্টে মুছল, কিন্তু রক্ত মুছল না, বরং আরও স্পষ্ট হয়ে উঠল। এরিকের বুকের ভেতর ধকধক করছে, শ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে এক পা দুই পা পিছিয়ে গিয়ে দরজার দিকে এগোলো। কাঁপতে কাঁপতে দরজার কপাটে হাত রাখতেই দরজা খুলে গেল, আর দরজা খোলার সাথে সাথেই এরিকের চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আরশান, তার চোখ
ঠোঁট শক্ত হয়ে আছে। আরশানের পেছনে কয়েকজন পুলিশ। লোকেশন ট্র্যাক করে তারা এখানে পৌঁছেছে। এরিক এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।